আমাদের সৌভাগ্য হয়েছে এখানে আসার। একটু সময় স্বল্পতা রয়ে গেছে, তবে এটাই আমাদের শেষ মিটিং নয়, সামনে আমাদের আরও যোগাযোগ হবে ইনশাল্লাহ। তো আজকে যে নবনির্বাচিত সভাপতি আমাদের জুয়েল ভাই, উনি ওনার শুভকামনা করছে আগামী 2 বছরের জন্য, এবং আজকে যে কার্যকরী পরিষদের অন্যরা যারা নির্বাচিত হয়েছেন তাদের সামনেও অনেক কাজ রয়েছে। তো আপনাদের এই উদ্যোগটা আমাদের সবসময় আকৃষ্ট করেছে। আমাদের যে নতুন অফিসার যোগ দিয়েছে তাকেও আমি বলেছি যে টোকিওতে নানান রকমের সংগঠন আছে, তবে এই সংগঠনে তুমি নির্ভয়ে যোগদান করতে পারো, কারণ এখানে কোনো রাজনৈতিক কোনো প্রভাব বা কোনো আলোচনা হয় না এখানে। সুতরাং তোমার যদি সাহিত্যের প্রতি ভালোবাসা থাকে তাহলে এখানে তুমি যোগদান করতে পারো। তো সেও আজকে আমাদের সাথে এসেছে। আমরা সবসময় আসলে ইচ্ছা থাকলেও আসতে পারি না আপনাদের এই অনুষ্ঠানে, সেজন্য দুঃখিত। আর আমি বলবো যে জাপানে সবাই অত্যন্ত ব্যস্ত থাকে। আমরা ইটালিতে দেখেছি সেখানে এক ধরনের ব্যস্ততা, আর জাপানের ব্যস্ততা, জাপানিদের সাথে পাল্লা দিয়ে যে ব্যস্ততা, সেটা একটা আসলেই একটা ইউনিক ব্যস্ততা আমি মনে করি। সেইগুলা করে আপনারা যে এরকম মিট করতে পারেন এবং সুকুমার চর্চা যেটা বলি আমরা সেটা আপনারা করছেন, সেটা সত্যি প্রশংসনীয়। এবং শুধু তাই নয়, আপনারা দেশ থেকে যখন গুণীজনরা আসে তখন আপনাদের এই ফোরামের মাধ্যমে আপনারা তাদেরকে আলোচনার সুযোগ করে দেন বা সম্বর্ধনা দেন, সেটাও খুবই ভালো। কারণ অনেক সময় গুণীজনরা ঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা পরিবেষ্টিত জায়গায় যেতে দ্বিধাবোধ করেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এই ফোরামটা খুবই উপযোগী আমি মনে করি। ভবিষ্যতে আমরা দূতাবাস থেকেও যদি অনেক সময় আপনাদের সহযোগিতা লাগে তাহলে আশা করি আপনারা সহযোগিতা দিবেন। সব সংগঠনের সাথে আমরা সমানভাবে কাজ করার সুযোগ কম থাকে আমাদের। এছাড়া আপনাদের ছোট ছোট কিশোর কিশোরী যারা আছে আমাদের এখানে নতুন প্রজন্মের, তাদেরকেও যদি আপনারা সম্পৃক্ত করতে পারেন। আজকে যেমন আমাদের ছোট্ট মণি এখানে একটা কবিতা আবৃত্তি করে গেল, খুব সুন্দর, যদিও তার বেশি দিন এখানে হয় না, তারপরেও তার মধ্যে এখন একটা জাপানি ইন্টোনেশন কাজ করছে, খুব শুনে একটু মধুরই লাগলো। বাট তারপরেও নিশ্চয়ই বাবা মার যথেষ্ট কৃতিত্ব রয়েছে বাচ্চাদেরকে এগুলো করার ব্যাপারে। আমরা দূতাবাসেও চেষ্টা করি বাংলা ভাষা সংস্কৃতি চর্চা করার জন্য। অ্যাভারেজে 20-25 জন ছেলে মেয়ে আসে। তো আমরা আগামী 1 তারিখে তাদের জন্য একটা অনুষ্ঠান করবো দূতাবাসে, এক ধরনের সমাপনী অনুষ্ঠান। তারপরে আগামীতে আমরা যখন নতুন দূতাবাসে চলে যাবো আগামী বছরের প্রথম হাফে, তখন হয়তো নতুনভাবে আমরা আবার শুরু করতে পারবো। তো আশা করি ভবিষ্যতে আপনারা আপনাদের শিশু কিশোরদের একটা ছোট যদি সেগমেন্ট রাখতে পারেন তাহলে বোধহয় একটা লিঙ্কেজ মতো হবে। আর এছাড়া জাপানি অনেকে আছে বাংলা ভাষা জানে এবং বাংলা ভাষা হয়তো অল্প বিস্তর চর্চাও করে, তাদের মধ্যে অফকোর্স ওয়াতানাবে-সান নাম্বার 1, কিন্তু এছাড়া নেওয়া সেন্সি আছেন, তারপরে টোকিও ইউনিভার্সিটি ফর ফরেন স্টাডিজ, তারা অলরেডি আপনার 4টা ব্যাচ এই মুহূর্তে আছে। 4টা ব্যাচ মানে 4×10 40টা ছেলে মেয়ে কিন্তু বাংলা শিখছে। শুধু বাংলা না, বাংলার শিক্ষা সংস্কৃতি সবকিছুই। দুর্ভাগ্যজনক যে তাদের দু একজন এই মুহূর্তে বাংলাদেশে ছিল কদিন আগে, কিন্তু তারা এই যে আমরা সেই কাপুরুষিত যে আমরা ঘটনাটি ঘটালাম, একটা নিরীহ জাপানিকে মেরে ফেলা হলো, তারপরে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীতে যদি তাদেরকেও আপনারা যদি ফর্মালি অ্যাপ্রোচ করেন, তাহলে মনে হয় তাদের থেকেও 2-4 জন হয়তো উৎসাহিত থাকবে যে তারা তো পাশ করে বেরিয়ে যাবে যখন, তখন হয়তো বাংলা ভাষা বা বাংলা চর্চাটা তাদের থাকবে না। তো আপনাদের সাথে যদি সম্পৃক্ত হতে পারে হয়তো তাদের মধ্যে কেউ কেউ উৎসাহ পাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে নেওয়া সেন্সের সাথে কথা বলে এখানে তাদেরকে যদি আপনারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এবং তাদেরকে একটা করে দেন, একটা স্থায়ী ফোরামের মতো করে দেন, যে ঠিক আছে টোকিও ইউনিভার্সিটি ফরেন স্টাডিজের জন্য 10 মিনিট বরাদ্দ থাকবে প্রতিটি অনুষ্ঠানে, তাহলে তারাও একটু সিরিয়াসলি আপনাদের সাথে থাকবে। তো আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রবাসে শত ব্যস্ততার মধ্যেও আপনার যে সংস্কৃতি চর্চা করছেন এবং কবিতা আবৃত্তি এবং লেখালেখির কাজ, আমি নিজে খুবই দুঃখিত যে আমি আসলে লেখালেখি কাজই করছি গত 25-27 বছর ধরে, কিন্তু ঠিক সাহিত্য বা কোনো সৃষ্টি করতে পারিনি। তবে অন্যদেরকে অনেক উৎসাহ দেওয়ার চেষ্টা করি। একটা ছোট গল্প বলি যে আমি যখন রোম থেকে টোকিও আসছি, তখন আমার চাচার ওখানে গেলাম ধানমন্ডিতে ওনার বাসায়। তো ওনার
বেশ কিছু অনেক বই আছে তার কাছে, হাসান আব্দুল ভাই, তো অনেক বই আছে তার কাছে। তো আমি বললাম যে আপনার জাপানের উপরে এই বইগুলো বই কত আছে? তো সে মিটিমিটি হাসলে, সে আমাকে উপরতলায় নিয়ে গেল, ওনার স্পেশাল একটা লাইব্রেরি আছে। সেখানে গিয়ে দেখি প্রায় এক শেলফ ভর্তি জাপানের উপরে বই। তাহলে এগুলো কোথায় পেলেন আপনি? বলে আমি কিয়োতো ইউনিভার্সিটিতে ছিলাম 6 মাস, তখন আমার যত স্কলারশিপের টাকা ছিল সব আমি যাওয়ার সময় বই টই কিনে নিয়ে গেছি। তারপরে এগুলো আপনি পড়েছেন সব? তো চাচা খুব গম্ভীর মানুষ, কথা কম বলে। তা আমি তাও সাহস করে জিজ্ঞেস করে ফেললাম যে আপনি এগুলো পড়েছেন? তো বলে না, পড়িনি আমি। তো বলো এইখানেই কথা শেষ। তারপরে উনি 1-1.5 বছরের মাথায় একটা বই লিখলেন, প্রায় কত 300-400 পাতার বই, আমাকে পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলেন। তা বলেছে তুমি এটা দেখে দাও। আমার আসলে ওটার মধ্যে ইয়ে করার, হাত দেওয়ার সুযোগ কম ছিল। তো সেখানে উনি ওই কি বলে মুখবন্ধ বা ওইটাতে উনি লিখেছেন এই ঘটনাটা। তো বলে যে আমি খুব লজ্জা পেয়েছিলাম ওনার ভাষায় আর কি, যে এবং আমি তখনই ঠিক করেছি যে আমার সেটা করতে হবে। তো যাই হোক, তো আমার সেই সামান্যটুকু অবদান যে চাচাকে আমি উদ্বুদ্ধ করতে পেরেছিলাম জাপানের উপরে সংস্কৃতি এবং সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে উনি একটা বেশ সিরিয়াস, বইটা আসলে সাধারণ পাঠকের জন্য নয়, বেশ সিরিয়াস অনেকটা রিসার্চ বই।